প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মাধ্যমিক পাশ করে গেছো। বিভিন্ন স্কুলগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমাদের একাদশ শ্রেণীর আর্টসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং স্কোরিং একটা সাবজেক্ট হলো জিওগ্রাফি বা ভূগোল। এই সাবজেক্ট যে সমস্ত ছেলেমেয়েরা নিয়েছো, আমি কিন্তু পূর্বেই তোমাদেরকে বলেছিলাম মাধ্যমিকের মতোই কিন্তু একাদশ শ্রেণীতেও আমি সমস্ত সাবজেক্টের তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিও পিডিএফ সহকারে উত্তর এবং যে টপিক ওয়াইজ যে আলোচনা এবং অধ্যায়ভিত্তিক যে আলোচনা ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, আজকে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা একাদশ শ্রেণীতে ভূগোল নেবে বা নিয়েছো অলরেডি একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে গেছো বা নেবে ভাবছো, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল। একাদশ শ্রেণীতে তুমি যদি ভূগোল নাও, সবার আগে প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি একাদশ শ্রেণীর ভূগোল টেক্সট বই কোনটা কিনবে, কোনটা সবথেকে সেরা টেক্সট বই হবে, কোন প্র্যাকটিক্যালের বইটা সবথেকে ভালো হবে। তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রেকমেন্ডেশন করব, একাদশ শ্রেণীতে ভূগোলের সেরা টেক্সট বই হচ্ছে বুক ইন্ডিয়া। মনে রাখবে, বুক ইন্ডিয়া যুধিষ্ঠির হাজরার বইটি। এই বইটা দুর্দান্ত বই। অবশ্যই তুমি কিন্তু এই বইটা কিনে নাও এবং এই বইটা পড়তে থাকো, নিশ্চয়ই তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে। তার সঙ্গে সঙ্গে আমি তো রয়েছি, সমস্ত নোট এবং সমস্ত অধ্যায় আলোচনা ভিডিও পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে সমস্ত টপিক কিন্তু আলোচনা করে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি প্র্যাকটিক্যালের বইটা কেনো, তাহলেও তোমরা কিন্তু বুক ইন্ডিয়ার বইটা কিন্তু কিনতে পারো। দুর্দান্ত, খুব ভালো বই করেছে। আমি কিন্তু বইটা নিজেও কিন্তু দেখেছি। বুক ইন্ডিয়ার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভূগোল প্র্যাকটিক্যাল এবং ভূগোল টেক্সট বই কিন্তু খুবই ভালো বই। তো চলো বন্ধুরা, তাহলে ভূগোল বইটা তোমরা কিনে নিলে, এরপরে আমরা কি অধ্যায় কি চ্যাপ্টার রয়েছে ভূগোল পুরো যে সিলেবাস, সেই সিলেবাসটা খুব সংক্ষেপে এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করব, যাতে ভূগোল পুরো সিলেবাসটা তোমার মাথার ভিতরে কিছুটা হলেও প্রবেশ করানো যায়। একটুখানি কয়েকটা বিষয় প্রথমে বলে নিই। দেখো, আমরা যখন ক্লাস 9-এ পড়তাম, তখন আমরা কিন্তু কি পড়েছি, ভূমিকম্প পড়েছি, অগ্নুৎপাত পড়েছি, পাতসংস্থান তত্ত্ব পড়েছি, তারপরে অ্যালফ্রেড ওয়েগনারের মহাসঞ্চালন তত্ত্ব বলেছি। এইগুলো পৃথিবীর অভ্যন্তরভাগে ঘটে, এগুলোকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। তারপরে আমরা ক্লাস 10-এ যখন উঠলাম, তখন আমরা পড়েছি কি বলতো, নদী, বায়ু, হিমবাহ, এইগুলো হচ্ছে পৃথিবীর বহির্ভাগে ঘটা বিভিন্ন ধরনের প্রক্রিয়া, এর ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এটাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে পৃথিবীর অভ্যন্তরভাগে উৎপন্ন শক্তি দ্বারা পৃথিবীর বহির্ভাগের যখন ভূমিরূপ পরিবর্তন হয়, সেটাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। আর পৃথিবীর বহির্ভাগের শক্তি দ্বারা পৃথিবীর বাইরের ভূমিরূপের যখন পরিবর্তন হয়, সেটাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। তোমাদের শুরু হবে পৃথিবীর উৎপত্তি এবং অন্তর্জাত প্রক্রিয়া দিয়ে। অর্থাৎ তোমাকে এখানে অগ্নুৎপাত, তোমাকে ভূমিকম্প, তোমার ভাঁজ, চ্যুতি, পাতসংস্থান তত্ত্ব, মহাসঞ্চালন তত্ত্ব, তারপরে হচ্ছে সমস্থিতি মতবাদ, এইগুলো তোমাকে পড়তে হবে শুরুতেই ক্লাস 11-এ। আমরা সেই জন্য বলি ক্লাস 9-এ যেটা পড়ে এসেছি তার একটু বড় সিলেবাস হলো ক্লাস 11-এ। আবার ক্লাস 10-এ যেটা পড়েছি তার একটা বড় সিলেবাস হচ্ছে আমাদের পড়তে হবে ক্লাস 12-এ। অর্থাৎ ক্লাস 12-এ যখন পড়বো, তখন সেখানে কিন্তু আমরা বহির্জাত প্রক্রিয়া পড়বো। সমুদ্র তরঙ্গের ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তারপরে হচ্ছে তোমার কাস্ট ভূমিরূপ, এই বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা ক্লাস 12-এ পড়বো। এগুলো কিন্তু বহির্জাত প্রক্রিয়া। তাহলে আমরা এখন পড়বো কোনটা, অন্তর্জাত প্রক্রিয়া। অর্থাৎ ক্লাস 11-এ আমরা পড়বো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়াটা শুরু হয়, অর্থাৎ তোমাদের ভূগোল বইটা তুমি যদি খুলে দেখো, প্রথম অধ্যায় রয়েছে তোমাদের পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত মতবাদ। দেখো, গ্রহরূপে এই পৃথিবীতে আমরা বসবাস করছি। কখনো কি মনে হয় যে এই পৃথিবীতে আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, ফিরছি, পৃথিবীর সমস্ত সম্পদ আহরণ করছি, ভোগ করছি, ধ্বংস করছি, এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এটা কি কখনো আমরা ভেবে দেখি? আমাদের কিন্তু ভাবা উচিত। এই পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত একাধিক তথ্য রয়েছে তোমাদের প্রথম অধ্যায়তে। ইমানুয়েল কান্টের নীহারিকা বা গ্যাসীয় মতবাদ, লাপ্লাসের মতবাদ, বিগ ব্যাং থিওরি, তারপরে জিন্স ও জেফ্রিসের তথ্য, মানে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এই সমস্ত বিজ্ঞানীরা, এই সমস্ত গবেষকরা তারা কিন্তু তথ্য তুলে ধরেছেন এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। এটা আমাদের প্রথম অধ্যায়ে আলোচনা হয়েছে। এবার প্রথম অধ্যায়ে পৃথিবীর সৃষ্টি সম্পর্কিত এই যে তথ্য আলোচনা হলো, তারপরেই পৃথিবী যখন সৃষ্টি হলো, পৃথিবীর অভ্যন্তরভাগের গঠনটা কেমন। আমরা কি জানি, পৃথিবীর অভ্যন্তরভাগ কিন্তু 3 ভাগে ভাগ করা হয়। ক্লাস 8-এ আমরা পড়েছি কি, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক। আমরা যেখানে বসবাস করছি এটাকে বলা হয় ভূত্বক। ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, আর তার একদম পৃথিবীর কেন্দ্রে রয়েছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে? পৃথিবীর এই ভূত্বকটা হচ্ছে কঠিন, আর গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল কিন্তু এখনও কিন্তু বকটক করে ফুটছে এবং উত্তপ্ত অবস্থায় কিন্তু রয়েছে। এই ভূত্বক কী দ্বারা গঠিত, গুরুমণ্ডল কি কোন উপাদান দ্বারা গঠিত, কেন্দ্রমণ্ডল কোন উপাদান গঠিত, এইগুলো বিস্তারিত কিন্তু আলোচনা করতে হবে। আমি খুব সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। একদম একবার সেই ভিডিওগুলো যদি দেখে নাও, আমি আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লিয়ার, পরিষ্কার শব্দে, পরিষ্কার সুন্দরভাবে কিন্তু বুঝে নিতে পারবে। বই তোমাদের পড়ায় লাগবে না, আশা করছি।
এইবার আসছি পাঁচ সংস্থান তত্ত্ব। আমাদের পৃথিবীর উপরে যে ভূত্বকটা রয়েছে, ভূত্বক বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত, ঠিক আছে, কয়েকটা পাত দ্বারা গঠিত, মহাসাগরীয় পাত, মহাদেশীয় পাত, ঠিক আছে, বিভিন্ন ধরনের পাতের সমন্বয়ে পৃথিবীর ভূমিভাগ গঠিত। এবার পৃথিবীর সমগ্র জলভাগ এক জায়গায় ছিল, সেটাকে বলা হয় প্যান্থালাসা, আর পৃথিবীর সমগ্র স্থলভাগ এক জায়গায় ছিল, সেটাকে বলা হয় প্যানজিয়া। এই যে প্যান্থালাসা প্যানজিয়া কীভাবে পৃথিবীর জলভাগগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, কীভাবে পৃথিবীর স্থলভাগগুলো আলাদা জায়গায় চলে গেল, এটা মহীসঞ্চরণ তত্ত্ব অর্থাৎ অ্যালফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। এটা কিন্তু তোমাদের প্রথম দিকের অধ্যায়গুলোতে রয়েছে। তারপরে তোমাদের রয়েছে সমস্থিতি মতবাদ, পাহাড় পর্বত মালভূমি সমভূমি কেন সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হলো, এই যে উৎপত্তির যে ব্যাখ্যা সেটা দেওয়া হয়েছে কিন্তু সমস্থিতি মতবাদে বা পাঁচ সংস্থান তত্ত্বে। তারপরে রয়েছে ভাঁজ, তারপরে চ্যুতি, ফাটল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রথম দিকে তোমার আলোচনা হয়েছে। তারপরে পৃথিবীর অভ্যন্তরভাগে কোনো একটা জায়গায় কম্পনের সৃষ্টি হলে পৃথিবীর বহির্ভাগে কোনো একটা জায়গায় কিন্তু নড়ে ওঠে বা কম্পিত হয়, তার ফলে কি হয়, ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের কারণ এবং ফলাফল তোমাদের ভালো করে পড়তে হবে। এছাড়াও রয়েছে অগ্নুৎপাত, অগ্নুৎপাত কেন সৃষ্টি হয়, অগ্নুৎপাতের শ্রেণীবিভাগ, অগ্নুৎপাতের ফলে কোন কোন ভূমিরূপে সৃষ্টি হয়, সেই অগ্নুৎপাত সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হবে। গুরুমণ্ডল থেকে ম্যাগমা কি হয়, বাইরে বেরিয়ে আসে, বোঝা গেল, জ্বালামুখের মাধ্যমে, সেটাকে বলা হয় আমরা কি বলতো, অগ্নুৎপাত। এই অগ্নুৎপাতের পরে আমরা দেখতে পারবো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের ভিতরে তোমাদের আলোচনা হয়েছে কি বলতো, সমুদ্রের যে ঢাল, আমাদের পৃথিবীর যেরকম সমতল মালভূমি পর্বত রয়েছে, সেরকম সমুদ্রের ভিতরেও কিন্তু এরকম ভূমিরূপ রয়েছে। গভীর সমুদ্রের সমভূমি, মহীঢাল, মহীসোপান, অর্থাৎ সমুদ্রের ভিতরে যে ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতি নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে কিন্তু তোমাদের বায়ুমণ্ডলে। বোঝা গেল? তারপরে পরিবেশ সম্পর্কিত কয়েকটা অধ্যায় রয়েছে, ঠিক আছে। এরপরে তোমাদের বাস্তুতন্ত্র রয়েছে। বাস্তুতন্ত্রে আমরা এই যে পৃথিবীতে বসবাস করছি, ঠিক আছে, আমরা কি সূর্য, আলো, বায়ু, মাটি, জল, ঠিক আছে, এইগুলো এবং এছাড়াও যে বিভিন্ন যে উদ্ভিদরা রয়েছে, এই যে উদ্ভিদ প্রাণী এবং যে ভূপ্রকৃতি মানে প্রাকৃতিক পরিবেশ এবং ভৌত পরিবেশের ভিতরে যে মিথস্ক্রিয়ার ফলে এক ধরনের নতুন খাদ্য উৎপাদন হয় এবং সেই খাদ্য পরিবেশের সকলের ভিতরে কিন্তু ছড়িয়ে যায়, ঠিক আছে। আমরা কি জানি, গাছ খাদ্য উৎপাদন করে, গাছ কি করে, খাদ্য উৎপাদন করে, কি করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, ঠিক আছে। গাছ কীভাবে করে, শিকড় থেকে জল নেয়, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, আর সূর্যের আলো, এই তিনটি বিষয় নিয়ে কি হয়, গাছ তার পাতায় অর্থাৎ ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ তার পাতায় কি করে, খাদ্য উৎপাদন করে। সেই খাদ্য গ্রহণ করে কে বলতো, প্রাথমিক খাদক, ঠিক আছে, যেরকম গরু ছাগল, এরা হচ্ছে প্রাথমিক খাদক। প্রাথমিক খাদ্যকে খাই গৌণ খাদক, গৌণ খাদককে খাই প্রগৌণ খাদক। তাহলে এরকমভাবে খাদ্য কী বলতো চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক আছে। কিন্তু খাদ্যটা উৎপাদন হচ্ছে কীভাবে, ভৌত পরিবেশ এবং জৈবিক পরিবেশের যে মিথস্ক্রিয়ার ফলে কী হয়, খাদ্য উৎপাদন হয় এবং সেই খাদ্যটা কিন্তু সকলেই পাই। এই বিষয়ে অর্থাৎ আমাদের পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়, বাস্তুতন্ত্র, ঠিক আছে, ইকোসিস্টেম সম্পর্কিত আলোচনা, খাদ্য শৃঙ্খল, খাদ্য জল কী, এই বিষয়ে কিন্তু বাস্তুতন্ত্রের ভিতরে কিন্তু আলোচনা হবে। এবং লাস্টের দিকে আমাদের আলোচনা হয়েছে ভূমির ব্যবহার বা প্রকৃতি, বিভিন্ন দেশের যে ভূমির ব্যবহার, এবং সবশেষে আলোচনা হয়েছে খনিজ সম্পদ, ঠিক আছে। এখানে খনিজ তেল যেরকম হচ্ছে, খনিজ তেল রয়েছে লোহা, কয়লা, এই কয়লার আকরিক, ঠিক আছে, আমরা কি জানি, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট কয়লা, কয়লা 4 ভাগে ভাগ করা হয়, লৌহকে 4 ভাগে ভাগ করা হয়, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডোরাইট, ঠিক আছে। বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পৃথিবীর কোন কোন দেশে সবথেকে বেশি উত্তোলিত হয়, অর্থাৎ খনিজ সম্পদের বন্টন আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় বেশি উৎপাদন হয়। এছাড়াও চিরাচরিত অচিরাচরিত শক্তি, আমরা কি জানি, যে সমস্ত শক্তি আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, আমরা কি জানি, আমাদের এখানে কিন্তু তাপবিদ্যুৎ শক্তি সবথেকে বেশি ব্যবহার করা হয়। সেই জন্য তাপবিদ্যুৎ শক্তিকে আমরা কি বলবো, চিরাচরিত শক্তি। এটা কোথা থেকে উৎপাদন হয়, খনিজ তেল পুড়িয়ে বা কয়লা পুড়িয়ে, ঠিক আছে, এটাকে বলে চিরাচরিত শক্তি। কিন্তু আমাদের এখানে কিন্তু দেখো সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ, এইগুলো কিন্তু কম ব্যবহার করি। এগুলোকে বলা হয় কি বলতো, অচিরাচরিত শক্তি। বোঝা গেল কি বললাম? তাহলে এইগুলো আমাদের লাস্টের দিকে চ্যাপ্টারে চিরাচরিত শক্তি কী, অচিরাচরিত শক্তি কী, ঠিক আছে, তাদের উৎস, বায়ু শক্তি, সৌরশক্তি, তাদের উৎস কোথায়, ভারতবর্ষে সবথেকে বেশি উৎপাদন হয়, পৃথিবীর অন্যান্য দেশ কোন দেশ সবথেকে বেশি এই সমস্ত শক্তি সম্পদ বেশি উৎপাদন করে, কোন খনিজ সম্পদ পৃথিবীর অন্যান্য দেশ বা আমাদের ভারতবর্ষ কতটা বেশি উৎপাদন করে, এই যে বন্টন, এই বিস্তারিত আলোচনা হবে কোথায়, তোমাদের ভূগোলের একদম শেষের অধ্যায়গুলোতে। তাহলে এই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের টোটাল ভূগোলের সিলেবাস। তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে স্যার ভূগোলের সিলেবাসে কী কী আছে একটুখানি বুঝিয়ে দেন বা বলে দেন, ঠিক আছে। এরপরের ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অধ্যায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আশা করছি তোমরা যদি ভিডিওগুলো দেখো এবং আমার সঙ্গে থাকো, তাহলে কিন্তু তোমরা এই ভূগোল বা অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু আমি তোমাদের এরকমভাবেই বুঝিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ নোটস আমি
আমি তোমাদের PDF সহকারে তোমাদের দিয়ে দেবো। তাহলে আমাদের সঙ্গে যদি সারা বছর এরকমভাবেই থাকো, আশা করছি তোমাদের রেজাল্ট অনেক 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 ভালো হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।